এবং তোমাদেরকে কিছু কথা বলি। পরীক্ষা থার্ড ইয়ার সিরিয়াসলি নাও, আহ, অলসতা করিও না। আহ, অন্তত পরীক্ষার সময়টাতে তো সিরিয়াস হতেই হবে। থার্ড ইয়ারের রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। থার্ড ইয়ার রেজাল্ট খারাপ হয়ে গেলে পরবর্তীতে চাকরির পড়াশোনাগুলো বা অন্যান্য সব কিছুতেই একটা জড়তা কাজ করবে। যদি দেখো যে থার্ড ইয়ারের পরীক্ষা খারাপ হয়ে গেল, তখন কি আর তুমি চাকরির প্রিপারেশন নিতে পারবা? পারবা না। কারণ আমি আমি এটা সবসময় বলে থাকি, বা এটাই মানে আমি সব জায়গায় দেখেছি যে থার্ড ইয়ারটা হচ্ছে বেস্ট সময় চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করার। কারণ এখন থেকে 5 বছর যখন হবে, এখন থেকে 4 বছর পরে তোমার মাস্টার্স কমপ্লিট হবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাঝখানে 6 বছর, 6 মাস এদিক সেদিক যাবে, আর মাস্টার্স করতে লাগবে 1.5 বছর। তাহলে এই 4 বছর। তো এই 4 বছর ধরে তুমি যদি প্রিপারেশন একটু একটু করে নিতে থাকো, তারপরে দেখবা যে মাস্টার্স কমপ্লিট করার 1 বছরের মধ্যে তোমার চাকরি হচ্ছে। আদারওয়াইজ তুমি যদি মনে করো যে থার্ড ইয়ার কমপ্লিট করার পরে ফোর্থ, ইয়ে, অনার্স কমপ্লিট করার পরে আমি প্রিপারেশন নিতে শুরু করব, তখন থেকে 5 বছর কাউন্ট করতে হবে। তার মানে তখন তোমার দেরি হয়ে যাচ্ছে না? তো এই জন্য থার্ড ইয়ারে যেহেতু ম্যাচুরিটি আসে, তোমরাও এখন জানো তোমাদের সেকেন্ড ইয়ারের চাইতে এখন কিন্তু অনেক ম্যাচিউর হয়েছে তোমরা। তো এই সময়টা থেকেই প্রিপারেশন নিতে হয়। কিন্তু এই প্রিপারেশন গুলো ভালো হবে না যদি না থার্ড ইয়ার রেজাল্ট খারাপ হয়, যদি থার্ড ইয়ার রেজাল্ট খারাপ হয়ে যায় আর কি। তো চেষ্টা করবা সবসময়ের জন্য থার্ড ইয়ারটা খুব সুন্দর করে লেখার জন্য। আর প্রশ্ন দুইটা পার্ট থাকবে, যে দুটাতে কমন পাবা না। হুম। এটা কিন্তু যে তোমরা তোমাদের 8টা পার্ট রয়েছে তো এই ইয়ারে, দুইটা পার্টের কোশ্চেন খুব কঠিন হবে। দেখবা যে তুমি পড়ে গেছো অনেক কিছুই, কিন্তু তারপরেও কমন পাচ্ছ না। এটা একটু মাথায় রাখবা। এটা ফার্স্ট ইয়ারে একটা পার্ট এরকম করে, সেকেন্ড ইয়ারে একটা দুইটা এরকম করে কঠিন করে, থার্ড ইয়ারেও একটা দুইটা এরকম করে, মানে দুইটা করেই থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারেও দুইটা করবে। তো সেগুলো নিজে ফ্রি হ্যান্ডে লিখে দিয়ে আসতে হবে। ফ্রি হ্যান্ড কিন্তু কোনো রকম আইডিয়া নেই স্টোরি সম্পর্কে, তাহলে ফ্রি হ্যান্ড লেখা যায় না। সুতরাং যদি এরকমটা হয় যে তুমি একটা রাইটিং করতে যাচ্ছ, ধরো তোমার সামনে আহ, এলিজাবেথন এবং জ্যাকোবিয়ান যে ড্রামা রয়েছে, তুমি এক বেলায় বসে প্রত্যেকটা ড্রামা আহ হচ্ছে তুমি ওইটার সামারিটা একটু পড়ার চেষ্টা করবে, ওইটার ভিতরে কি কি রয়েছে একবার একটু মনে করার চেষ্টা করবা। একবার পড়ে নিতে পারলে যেটা হবে যে তোমার ওই, যদি প্রশ্ন একটু এদিক সেদিক হয় তুমি বানিয়ে লিখে দিয়ে আসতে পারবা। এই একটা জিনিস। আর পরীক্ষা যখন কঠিন হবে, প্রশ্ন কমন পড়েনি তাই বলে যে তুমি পরের বার ইমপ্রুভ দিবো বলে 1 ঘন্টা পরে উঠে চলে আসলে, এটা করবা না। কঠিন মানে সবার জন্যই কঠিন। তো তুমি ওখানে হাঁচুর পাঁচুর করে যা ইচ্ছে লিখে দিয়ে আসবা, দেখবা যে C+ পেয়ে বসে আছো বা বি বি পেয়ে গেছো। কারণ তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখবে না, ছেড়ে দিবে, হাল ছেড়ে দিবে। তো ওখানে যদি তুমি হাল ছেড়ে না দাও, তাহলে টিকে যাবা এবং ভালো মার্কস পেয়ে যাবা। এরকমটা আমার হয়েছিল, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে আমরা যখন ফার্স্ট ইয়ার, তখন আমাদের প্রোজে প্রোজে কোনো প্রশ্ন কমন এসেছিল না, এবং বানিয়ে লিখে দিয়ে আসছিলাম, কি লিখেছিলাম এটা নিজেরাও অত বুঝতে পারিনি, বাট আমরা যারা যারা লিখেছিলাম তারা ভালো মার্কস পেয়েছিলাম। পরে আমরা ভাবছিলাম ও তার মানে এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমাদের সময় সেকেন্ড ইয়ারে হিস্ট্রিতে আমরা মাত্র 2টা করে প্রশ্ন কমন পেয়েছিলাম, অথচ 20-22টা প্রশ্ন করেছিলাম আমরা। কিন্তু ওই যে হাসর পাসর করে যা ইচ্ছা লিখে দিয়ে আসছি, পরে দেখি যে ভালো মার্কস পেয়ে গেছি। মানে কঠিন যেগুলো সেগুলোতে লিখে দিয়ে আসলে তোমরা ভালো মার্কস পাবা। তো এরকমটা যদি কখনো হয় যে একটা দুটা প্রশ্ন কমন পড়েনি, তারপরে ওটা লিখে দিয়ে আসবা, ফুল মার্ক অ্যান্সার করবা। অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা খেয়াল রাখবা। থার্ড ইয়ার তোমাদের তো বলার কিছু নেই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, তারপর একটু স্মরণ করিয়ে দিচ্ছি আর কি। কোটেশন দেওয়ার চেষ্টা করবা যতগুলো পারো। ভুলভাল কোটেশন দেওয়া যাবে না আবার। দরকার হয় ডট 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 দিয়ে যাবা, তারপরে কোটেশন দেওয়ার চেষ্টা করবা। খাতার স্টাইলিং এর ব্যাপারটা একটু ঠিক রাখবা, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। হ্যাঁ, আগে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা হতে হবে, তারপরে কিন্তু তোমার খাতার মান দেখবে। গ্রামারের ভুল যেন না হয়। প্রতিটা লাইন, প্রতিটা স্ট্যান্জা, যেমন ধরো এই স্ট্যান্জা লিখতেছে, এই স্ট্যান্জার প্রথম লাইন যেন কখনোই গ্রামারের ভুল টুল না হয়। এখানে যেন গ্রামারের ভুল না হয়, কারণ টিচাররা প্রতিটা লাইন পড়ে না। টিচাররা এই স্ট্যান্ডার্ড এইটুকু পড়লো, এই স্ট্যান্ডার্ড এইটুকু পড়লো, এভাবে চলে যায় কিন্তু। তো এইখানে যদি দেখে যে গ্রামারের ভুল, এখানেও দেখলো গ্রামারের ভুল, এখানেও দেখলো গ্রামারের ভুল, মানে মার্কস অটোমেটিক কেটে যাচ্ছে। আর একটা জিনিস ওই যে বললাম যে নন ফিকশনাল, নন ফাংশনাল যেন না লিখে ফেলো। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। তারপরে রাইটারদের নাম ক্যাপিটালাইজ করা। অনেকে বলে ক্যাপিটালাইজ মানে মনে করে যে একেবারে সবগুলোই বড় হাতের লেখা, না। এই যে যেমন স্যার রজার লিখতে গিয়ে এসটা বড় হাতের, রজারের আরটা বড় হাতের, এটাকে বলা হচ্ছে ক্যাপিটালাইজ করা। কভার লিটার সিক বড় হাতের। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এখানে যেন কাউলি লিখতে গিয়ে যেন সিটা ক্যাপিটাল না করে যেন আবার ওই স্মল লেটার করে ফেলো না। তারপরে ফ্রান্সিস বেকন লিখতে গিয়ে ফ্রান্সিসটা লিখলা ক্যাপিটালাইজ করে, বেকনের বিটা দিলা স্মল লেটার, এরকমটা যেন না হয়। এগুলো একটু মাথায় রেখো। আর
অনেক সময় রাইটিং এর নাম এবং রাইটারের নাম সেম হয়, যেমন ডক্টর ফস্টাস। তো ফস্টাস যেখানে লিখতেছো রাইটারের নাম, রাইটিং এর নাম, সেখানে নিজে আন্ডারলাইন করে দিতে পারো অথবা কোটেশনের ভিতরে রাখতে পারো। এটা একটু মাথায় রাখবা। কোটেশন যখন দিবা তখন অবশ্যই ইনভার্টেড চিহ্নগুলো অ্যাপ্লাই করবা। আর একটা জিনিস, খাতায় লিখতে গেলে রোল রেজিস্ট্রেশন এটা কখনোই যেন ভুল না হয়, এটা চেষ্টা করবা। যখন তোমরা লুজ শিটটা নিচ্ছ, লুজ শিটের নাম্বারটা ভালো করে তোলার চেষ্টা করবা, এটাতে যেন ভুল না হয়। খাতার সিরিয়াল নাম্বার গুলো, প্রশ্নগুলো যেগুলো লিখছো, সিরিয়াল নাম্বার গুলো যেন ভুল না হয়। তারপরে একাধিক কলম নিয়ে যাবা। লাল কলম, নীল কলম এগুলো ব্যবহার করার দরকার নেই। একটা ম্যাটাডোর 3টা করে কলম নিবা। ম্যাটাডোর 3টা করে কলম নিয়ে গিয়ে ওই 3টা কলম দিয়ে লিখে দিয়ে আসবা। এরপরে অবশ্যই অবশ্যই টাইম বাঁচানোর চেষ্টা করবা। 1 মার্কের যে কোশ্চেন গুলো, এগুলো তো টাইম বাঁচানোর কিছু নাই, কিন্তু এই যে প্রতিটা প্রশ্ন মার্কসের জন্য তোমরা 3 মিনিট করে সময় পাবা। এখন এই এই যে এই প্রশ্নগুলোতে তোমরা 4 মার্কের, তো 4 মার্কের 3 4 12 মিনিট, তোমরা চেষ্টা করবে এটা 10 মিনিটে লেখা শেষ করার। তো বড় প্রশ্নগুলো 27 28 মিনিটে লেখা শেষ করা, তাহলে দেখবা যে লাস্টে গিয়ে 15 মিনিট সময় পাচ্ছ। ওই 15 মিনিট সময় রিভিশন দিবা। 15 মিনিট সময় রিভিশন দিলে তোমার 5 থেকে 7 মার্ক এমনি সেভ হবে। দেখবে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। স্লিপ অফ দ্য নিপ। তুমি লিখতে চেয়েছো দে, হ্যাঁ, তুমি ধরো লিখতে চেয়েছো দে, কিন্তু তুমি ভুলে লিখে দিয়েছো দি। তুমি লিখতে চেয়েছো দি, কিন্তু ভুলে লিখে দিয়েছো দে। তো এখানে এই জিনিসগুলো হচ্ছে ঠিকঠাক হয় হচ্ছে তোমার রিভিশন দিলে। এবং রিভিশন দিলে 5 থেকে 7 মার্ক সেভ হবে, 10 মার্ক সেভ হবে, যেটা অন্য একটা প্রশ্ন লিখার চাইতেও বেটার। তো চেষ্টা করবা রিভিশন দেওয়ার জন্য ওই টাইম বাঁচিয়ে বাঁচিয়ে। আর রিভিশন দেওয়ার সময় কি কি রিভিশন দিবা, ওই যে নাম্বারগুলো ঠিকঠাক করেছো কিনা, রোল রেজিস্ট্রেশন ঠিকঠাক লিখেছো কিনা, আহ তারপরে লুজ শিটের নাম্বারটা ঠিকঠাক তুলেছো কিনা, তারপরে ওই রাইটিং এর নামগুলো ঠিকঠাক লিখেছো কিনা, স্ট্যানজার প্রথম লাইনগুলোতে ভুল আছে কিনা, এগুলো একটু মানে চেক করতে হবে। এবং তাহলে দেখবে যে এমনি তোমার একটা অন্য একটা প্রশ্ন লেখার চাইতে তুমি বেশি মার্ক এখান থেকে সেভ করতে পারছো। আর আদারওয়াইজ কি হবে জানো, আদারওয়াইজ এসে বলবা যে স্যার আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু তো আমি তো মার্কস পাইনি। কিন্তু আসলে তুমি ভুলটা কোথায় করে আসবা, এই যে নন ফিকশনাল না লিখে লিখে আসবে নন ফাংশনাল। হ্যাঁ, এটাও স্লিপ অফ দ্য নিপ হয়ে যাবে। তখন তুমি এসে বলবা যে অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু মার্কস পাইনি। কিন্তু আসলে এইটা দেখেই স্যারের মেজাজ খারাপ হয়ে গেছে এবং স্যার তখন তোমার খাতাটা ভালো করে মূল্যায়নই আর করেনি। আবার তুমি দি লিখতে গিয়ে দে লিখেছো, দে লিখতে গিয়ে দি লিখেছো। স্যার রজার ডি কাভারলি লিখতে গিয়ে এখানে ঠিকঠাক লিখোনি, এখানে ডিটা ক্যাপিটালাইজ করে দিয়েছো। অথবা ডি এর জায়গায় তুমি লিখে দিয়েছো স্যার কভার ডি, কাভারলি দিয়ে দিয়েছো, স্যার রজার ডি কাভারলি। তো এটা দিলে তো স্যারের মেজাজ এমনিতেই মানে বিগড়ে যাবে। তো এই জিনিসগুলো যাতে ভুল না হয়। ফ্রান্সিস বেকন লিখতে গিয়ে জন ডান লিখতে গিয়ে ডবল এন এর জায়গায় একটা এন লিখে ফেলেছো। এই জিনিসগুলো একটু মাথায় রেখো, এই জিনিসগুলো যেন ভুল না হয়। এটা ডিপেন্ড করে, যদি তোমার রাইটিংটা ফাস্ট হয় তাহলে তুমি মার্জিন করতে পারো। আর যদি, যেমন আমার রাইটিংটা ফাস্ট ছিল, কিন্তু তারপরেও আমি একটা প্রশ্ন কেউ যদি 5 পেজ লিখতো, ওই সেম কথাটাই আমাকে 7 পেজ লিখে বোঝাতে হতো, কারণ আমাকে বেশি লিখতে হতো। এই জন্য আমি কি করতাম, আমি ফোল্ড করে দিতাম, আমি মার্জিন টানতাম না। ইভেন কি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1 এরকম ভাবেও আমি লিখতাম না, আমি জাস্ট ওই মার্জিনের বাহিরে 1 নাম্বার দিয়ে এরপরে অ্যান্সার লিখে চলে আসতাম। যেমন যে এরকম ভাবে, এবং এইভাবে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছিল। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে 1 নাম্বার দিয়ে, এরপরে অ্যান্সার দিয়ে আমি ধরো প্রশ্নটা লেখা শুরু করে দিলাম। হ্যাঁ, লেখা শুরু করে দিলাম। আমি এখানে এইভাবে লিখি না যে অ্যান্সার টু দা কোশ্চেন নং এত দিয়ে নিচ দিয়ে আন্ডারলাইন করে দেয়, এটা আমি দিতাম না। কারণ আমার ওই যে বলতাম যে আমি আমি সময় সেভ করার চেষ্টা করতাম, কারণ একই জিনিস আমার অন্য একটা ফ্রেন্ড হয়তো বা 5 পাতায় বোঝাচ্ছে, আমাকে ওটা 7 পাতা লাগতো বোঝাতে। মানে বেশি লিখতে হতো, এই জন্য আমার লেখাটা ফাস্ট থাকা সত্ত্বেও আমাকে এটা করতে হতো, টাইম বাঁচাতে হতো। এই জন্য তোমার যদি মনে হয় যে না আমি আহ, যথেষ্ট সময় পাবো বা আমার হাতের লেখা ফাস্ট, ওকে নো প্রবলেম, তখন তুমি এগুলো করতে পারো। আর ওই আমি অলস ছিলাম, যার জন্য ওই ইয়ে করতে পছন্দ হতো না, আমার ওই খাতার স্কেল টানা, স্কেল টেনে টেনে ওই মার্জিন দেয়া, এটা বিরক্ত লাগতো, আমি খাতা ফোল্ড করে নিতাম। আচ্ছা, সর্বোপরি রিভিশন, রিভিশন আমি আবারও বলতেছি, রিভিশন রিভিশন দিতেই হবে। রিভিশন দেওয়ার জন্য 10 মিনিট হলেও রাখবা। অনেকের মনে হবে যে আচ্ছা, একটা তো পার্ট বি এর প্রশ্ন বাকি আছে, দরকার ওটা বাকি থাক, চেষ্টা করবা যে বাকি যাতে না থাকে, কিন্তু দরকার হলে ওটা থাকবে। ওটা ভালো করে লিখলে তুমি পাবা 2, আর রিভিশন দিলে তোমার 5 থেকে 7 মার্ক সেভ হবে। এটা একটু মাথায় রেখো কিন্তু। আচ্ছা।
তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, পরীক্ষা রিলেটেড বা এই জাতীয় কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দিই। আর তোমাদের জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা, তোমরা ইনশাল্লাহ ভালো করবা। স্যার 30 তারিখে কি আমাদের ক্লাস হবে? না, আজকেরটাই শেষ, ও, আজকেরটাই শেষ করে দেই 30 তারিখে। আর এমনিতেও তোমাদের যে কোনো জিনিস কখনো কোনো কিছু দরকার হলে বলবা। আর একটা জিনিস, লাস্ট সময় আমি অ্যাপোলোজাইজ করতেছি তোমাদের কাছে, সেটা হচ্ছে অনেক কিছুই দিতে চেয়েছি, দিতে পারিনি। অনেক কিছুই হয়তো বা তোমরা এর মনে হয়েছে যে আচ্ছা এটা এইভাবে এটা বলে গেল, এটা তো আসলে এটা না, আরেকটা। ভুলভ্রান্তি এরকম সবারই হতে। আর আমাদের মতো বুড়োদের তো আরো বেশি ভুল হয়। আহ কারণ আমরা হচ্ছে তোমাদের তুলনায় ব্যাকডেটেড জেনারেশন। তো এরকম ভুলভ্রান্তি আমারও হয়েছে, আমিও ভুলভ্রান্তি করেছি, তোমাদেরকে অনেক সময় হতাশা মানে ফিল করেছি তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে অনেক সময় অনেক কটু কথাও বলেছি অনেককে। তো এই সব কিছুকে তোমরা একটু সুন্দরভাবে দেখো। আর তোমাদের পরীক্ষা 1 মাস, তোমরা একটু সেফ থাকার চেষ্টা করে 1 মাসে ফুটবল খেলতে যাইও না, ক্রিকেট খেলাধুলার দরকার নেই, মোটরসাইকেল ড্রাইভ করার দরকার নেই এই 1 মাস অন্তত। এই 1 মাস তোমরা হচ্ছে শুধুমাত্র পড়াশোনাটা নিয়েই থেকো, থার্ড ইয়ার। হ্যাঁ, অন্য কিছুতে যাওয়ার দরকার নেই। অনেকে দেখা যাচ্ছে যে দাওয়াত খেতে চলে যাচ্ছে, বিয়ে খেতে চলে যাচ্ছে, আসার সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আহ, তো এরকমটা যাতে না হয়, একটু কেয়ারফুল থেকো, নিজেদের যত্ন নিও। আর পরীক্ষাটা ভালো করে দিও। তোমরা টোটাল আছো 536-37 জন। আম, একেবারে সংকল্পবদ্ধ থাকবা যে পরের বার যাতে ইমপ্রুভ দিতে না হয়, ইমপ্রুভ দিবই না, এটা একটু মাথায় রেখো। ইমপ্রুভ যখনই আসবে তখনই প্যারা চলে আসবে। ফোর্থ ইয়ারে গিয়ে 10টা পার্ট সময় কিন্তু এই 1 বছরই। আবার দেখা যাচ্ছে যে চাকরির পড়াশোনা সব মিলে একটা হ্যাজার্ডাস একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবা যদি ইমপ্রুভ থাকে। আর ইমপ্রুভ দেওয়া সবসময় কঠিন, মানে কষ্টকর, মেন্টালি তুমি একটা টর্চারিং এর ভিতরে পড়ে যাবা। তো এটা যেন স্যার না এটা হয়। এটা কষ্টকর বেশি যে আবার হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। কষ্টকর হ্যাঁ, বেশি। আর প্রথমবার যে গতি নিয়ে পরীক্ষাটা দেয় দ্বিতীয়বার ওই গতি আসে না স্যার। হ্যাঁ, ওই গতিটা এটা আসে না। হ্যাঁ, এটা ন্যাচারাল নিয়ম। ওইটাই, ওই যে তুমি একবার যদি এসএসসি তে প্লাস পেয়েও থাকো, আবার যদি তোমাকে দেওয়া হয় তুমি দ্বিতীয়বার আর পাবা না প্লাস। কারণ হচ্ছে ওই এনার্জি আর কাজ করবে না। হ্যাঁ, এটা তো ন্যাচারাল। এইটা। আর সবার জন্য দোয়া থাকলো, তোমরাও দোয়া করিবা। আর হচ্ছে লাস্ট মেসেজ যেটা হচ্ছে যে আগামী জুনের 1 তারিখ থেকে আমরা ফোর্থ ইয়ারের ক্লাস শুরু করে দেব। তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা আবার এর ভেতরে মেসেজ পাবা। এটা এখনই বলতেছি, এমনি মৌখিক ভাবে বলতেছি, আমি তো মে মাসের তোমাদের পরীক্ষার হতে শেষের দিকে গিয়ে আমি স্ট্যাটাস দিয়েই জানিয়ে দেব। আর হচ্ছে সর্বোপরি ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা সব সময়ের জন্যই। স্যার এটা ছেড়ে গ্রুপে আসবে। দিয়ে দিবেন স্যার, পাবলিক গ্রুপে হ্যাঁ, যে জুনে পাবলিক। পরীক্ষা হবে, হ্যাঁ, জুনে হ্যাঁ, ক্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো সবই আমি, তোমরা পেয়ে যাবা, সব ঘোষণায় পেয়ে যাবো, তোমাদের এই গ্রুপেও দিব, পাবলিক গ্রুপেও দিব। স্যার সেকেন্ড ইয়ারের রেজাল্ট কখন দিতে পারে স্যার? যে 6 মাস পর, 6 মাস চিন্তা করো। আর না তবে স্যার, যেহেতু ফার্স্ট ইয়ার হয়ে গেছে তো আর 1 থেকে 1.5 মাসের মধ্যে দিয়ে দিবে। হুম, 1 থেকে 1.5 মাসের মধ্যে পেয়ে যাবো তোমরা। এবার দেখো না, ঈদের ঈদের আগে দিল, তাই না? ঈদটা অনেকের জন্য ঈদটা একেবারে বাজে গেছে না, ঈদের স্যার দিনে সমস্যা নেই স্যার এটা। জাতীয় কারণ বিশ্ববিদ্যালয় স্যার এরকম করে, ঈদের আগের দিন দেয়, তারপরে কত রকম ইয়ে করে আর কি। আচ্ছা, তোমাদের কোনো ভুল নেই, তোমাদের কোনো ভুল ভ্রান্তি নেই। হ্যাঁ, মানে হয় না যে বাচ্চা কাচ্চাদের কোনো ভুল ভ্রান্তি থাকে না, তো এরকম তোমাদের কোনো ভুল ভ্রান্তি নেই। তোমরা সবকিছু ওকে, নো প্রবলেম। আর তোমাদের জন্য তো দোয়া অবশ্যই থাকবে। তোমরা ভালো করলেই তো আমার ভালো করা। তো এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা ভালো করো। ওকে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকে আমাদের শেষ ক্লাস, আমাদের এই গ্রুপে প্রায় 152-53টা ক্লাস হলো। আলহামদুলিল্লাহ। আমার একটা টার্গেট থাকে যে প্রত্যেকটা ইয়ার যাতে 150টা করে ক্লাস পায়। তো 150টা ক্লাস এর বেশি হয়েছে। তোমরা ভালো থেকো সবাই। আর আহ, প্রতিনিয়ত যোগাযোগ রেখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।